ইসরায়েলি হামলায় লেবাননের ৭০০ ছাড়ালো প্রাণহানি, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত। সংকটের জন্য বিবাদমান পক্ষগুলোকে দায়ী করলেন ফরাসি প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান স্রেফ খ্যাপামি, জাতিসংঘে বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। আগ্রাসনের দায় নিতে হবে পুরো বিশ্বকে। যা ঘটছে তার জন্য পুরো বিশ্বকেই দায়ী নিতে হবে। পুরো গাজাকে ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত মার্কিন রাজ্য ফ্লোরিডা। ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে এগুচ্ছে ঝড়। বিদ্যুৎহীন ৪ লাখ বাসিন্দা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর আক্রোশে বিপর্যস্ত লেবানন। চলমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবথেকে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুনভাবে প্রাণ গেছে কমপক্ষে ৯০ জনের, আহত কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লাহর অবস্থানই ছিল হামলার মূল টার্গেট, অথচ হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। লেবানন কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি অভিযানে বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত তাদের আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে ১ লাখ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবারই সীমান্ত এলাকাগুলোয় ছোড়া হয় ১৩০টি রকেট। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর। বৃহস্পতিবার রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন মোহাম্মদ সুরুর। তিনি হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ইউনিটের প্রধান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মূলত হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও রকেট তৈরির প্রকল্প নিয়ন্ত্রণ করতেন সুরুর। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের পর এবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন। লেবানিজ বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে উঠে এসেছে সেই চিত্র। একের পর এক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে লেবাননের অসংখ্য ভবন, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আগুনে পুড়ছে ফসলি জমি, আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বরাবরই সরব প্রতিবাদ জানিয়ে আসছে হিজবুল্লাহ। আর তাই ৭ অক্টোবরের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল লেবানন ইসরায়েল সীমান্তে। রোববার ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর সদস্যদের রকেট হামলার পর যা রূপ নিয়েছে পুরোদস্তুর যুদ্ধে। ইরান থেকে হিজবুল্লাহকে দেয়া হবে সব ধরনের সামরিক সহযোগিতা, ঠেকাবে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান। এর জন্য সরবরাহ পথে প্রয়োজনে বিমান হামলা চালানো হবে এমন ইঙ্গিত দিয়েছেন মেজর জেনারেল টমার বার। বলেন স্থলপথেও ইসরায়েলি বাহিনীকে দেয়া হবে অস্ত্র সরবরাহ ঠেকানোর সব সহায়তা। বিবৃতিতে তিনি জানান নাসারাল্লাহর শক্তিমত্তা অধিকাংশে নির্ভর করে ইরানের সামরিক সহযোগিতার উপর। হিজবুল্লাহ প্রধানের অহংবোধ চূর্ণ করতে নর্দার্ন কমান্ডের সাথে যৌথভাবে পরিচালিত হবে অভিযান, দেন সেই আভাসও। লেবানন সংঘাতের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকেই দায়ী করেছে ফ্রান্স। জাতিসংঘে দেশটির প্রেসিডেন্ট ক্ষোভ জানিয়ে বলেন সংকটের দায় নিতে হবে বিবাদমান পক্ষগুলোকে। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হলে সংঘাত ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে, এমন সতর্কতা লেবানিজ পররাষ্ট্রমন্ত্রীর। হিজবুল্লাহর রকেট হামলায় বিধ্বস্ত বহু ইসরায়েলি স্থাপনা। বৃহস্পতিবার দেশটির ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক রকেট ছোঁড়ে সশস্ত্র যোদ্ধারা। এতে ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। অন্যদিকে লেবাননের আবাসিক এলাকাগুলোতেও চলছে ইসরায়েলি তাণ্ডব। পাল্টাপাল্টি সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘেও। সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এখনই সংঘাত বন্ধ না হলে লেবাননের আগুনে পুড়বে পুরো মধ্যপ্রাচ্য।
আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত বন্ধ হবে না। যে আগুন জ্বলছে সেটি নেভাতে না পারলে তা গ্রাস করবে পুরো মধ্যপ্রাচ্যকে। শিগগিরই যদি এই সংকটের সমাধান না হয় তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এই অবস্থায় লেবানন সংকটের জন্য ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষকে দুষছে পশ্চিমা দেশগুলো। বারবার সতর্কতার পরও গাজার সংঘাতকে দীর্ঘায়িত করা হয়েছে। সেই ভয়াবহতার ফলভোগ করছে লেবানন। আমরা লেবানিজদের পাশেই আছি। লেবাননে অবশ্যই হামলা বন্ধ করবে ইসরায়েল, সেই সাথে হিজবুল্লাহকেও সংযত আচরণ করতে হবে। এদিকে সীমান্ত এলাকায় আরও রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য পুরো বিশ্বকে দায়ী করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি ইসরায়েলের আচরণকে পাগলামি আখ্যা দেন। নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র সহযোগিতা বন্ধের দাবিও তোলেন তিনি। পশ্চিমাদের কণ্ঠে এখনো পুরানো সুর। আগ্রাসনের জন্য হামাসকে দায়ী করছেন তারা। মাত্র 10 দিন পরই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ থামার লক্ষণ নেই লাগাতার বর্বরতার। ইসরায়েলকে থামাতে ব্যর্থ হওয়ায় গোটা বিশ্বকেই সমালোচনায় বিদ্ধ করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন তিনি। এই মুহূর্তে অপরাধ বন্ধ করুন, নারী শিশুদের হত্যা বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন। এই পাগলামি আর চলতে পারে না। যা ঘটছে তার জন্য পুরো বিশ্বকেই দায়ী নিতে হবে। পুরো গাজাকে ধ্বংস করে ফেলেছে ইসরায়েল, সেটি আর বসবাসযোগ্য নেই। গাজা ইস্যুতে এদিন কথা বলেছেন পশ্চিমা নেতারাও। চলমান সংঘাত সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছে জার্মানি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর চাওয়া রাজনৈতিক সমাধান। দিন দিন গাজা পরিস্থিতি আরও শোচনীয় হওয়া সবার জন্য লজ্জাস্কর মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সত্যি বলতে যুদ্ধবিরতি আলোচনায় পর্যাপ্ত অগ্রগতি না হওয়া আমাদের হতাশ করেছে। তবে আশা ছাড়ছি না। ফিলিস্তিন ও ইসরায়েলি জনগণের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে রাজনৈতিক সমাধানে এখনো আশাবাদী। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এটি সবার জন্য লজ্জাজনক যে গাজায় ক্রমাগত দুর্ভোগ বাড়ছে। এর জন্য প্রয়োজন কূটনৈতিক সমাধান। গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। সহিংসতা ও ধ্বংসাত্মক আচরণ বন্ধের একমাত্র পথ টেকসই রাজনৈতিক সমাধান। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সাফাই গেছেন। একই সাথে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী গাজায় দরকার যুদ্ধবিরতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার চালানো হয় এসব হামলা। তেল আবিব লক্ষ্য ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতি বিদ্রোহীরা। 2 সপ্তাহ আগে হুতিদের নিক্ষেপ করা একটি মিসাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে। ধর্মীয় রীতি পালনের সময় ভারতের বিহারের বিভিন্ন স্থানে পানিতে ডুবে 37 শিশু সহ অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। জীবিত পুত্রিকা নামক একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই বিপর্যয় নেমে আসে রাজ্যটিতে। কর্তৃপক্ষ জানায়, রীতি অনুযায়ী সন্তানদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে এই প্রাণহানি হয়। পূর্ব ও পশ্চিম চম্পারণ, ঔরঙ্গাবাদ, কাইমুর, সিওয়ান, রোহতাস, সরন, পাটনা সহ বিভিন্ন এলাকায় এই দুর্ঘটনা হয়। সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় মায়েরা এই জীবিত পুত্রিকা ব্রত পালন করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 7ম থেকে 9ম দিনের মধ্যে পালিত হয় এটি। রীতি অনুযায়ী সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। এরপরই নদীতে গোসল করা হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে বিহারের প্রায় সব নদীতেই পানির তীব্র স্রোত থাকায় এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাণ্ডব চালাচ্ছে ক্যাটাগরি 4 মাত্রার হ্যারিকেন হেলেন। ঘন্টায় 225 কিলোমিটার বেগে এগোচ্ছে ঝড়টি। আশঙ্কা 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এরই মধ্যে রাজ্যটিতে বিদ্যুৎহীন 4 লাখ মানুষ। দুর্যোগটি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হ্যারিকেন হেলেনের প্রভাবে উত্তাল সমুদ্র। এভাবেই উপকূলীয় এলাকাগুলোর সড়কে আছড়ে পড়ছে বিশাল আকার ঢেউ। বৃহস্পতিবারই ক্যাটাগরি 4 এর ঘূর্ণিঝড়ে রূপ নেয় হ্যারিকেন হেলেন। দিবাগত রাত ৩টা নাগাদ ফ্লোরিডার বিগ বেনে আঘাত হানে ঝড়টি, চালাচ্ছে রীতিমতো তাণ্ডব। ফ্লোরিডার উত্তর পূর্বাঞ্চলের দিকে ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে সেটি সরে যাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সেখানে ঝড়ের ঘূর্ণন বেগ থাকবে ঘন্টায় ১ থেকে ৫০০ কিলোমিটার। এ পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। বাইরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কেউ বাইরে যাবেন না। এরই মধ্যে সমুদ্র উত্তাল, বিশেষ করে টাম্পা বিচে জলোচ্ছ্বাসের সম্ভাবনা প্রবল। শুধু ফ্লোরিডা নয়, বিপজ্জনক এলাকার তালিকায় রয়েছে জর্জিয়া, অ্যালাবামা ও নর্থ ক্যারোলাইনাও। জরুরি অবস্থা জারি করা হয়েছে সেসব রাজ্যেও। অন্যান্য বারের তুলনায় এবারের ঝড় বড় ও বিপর্যয়কর হবে, সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বলা হচ্ছে ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ৪৫০ মিলিমিটার পর্যন্ত, যা রূপ নিবে ভয়াবহ বন্যায়। তছনছ করতে পারে অবকাঠামো ও জনপদ। রাজ্যের ১৫৯টি কাউন্টির সবগুলোই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটা একটা বড় ও ভয়ঙ্কর ঝড় হতে চলেছে। ৫০০ মাইলের বেশি এলাকা জুড়ে সেটি এগুচ্ছে। পুরো রাজ্যকেই লণ্ডভণ্ড করবে হেলেন। ফ্লোরিডার টেইলর কাউন্টি শেরিফ অফিস সবাইকে ওয়াটারপ্রুফ কালি দিয়ে শরীরে নিজের নাম পরিচয় লিখে রাখার পরামর্শ দিয়েছে, যাতে হারিয়ে গেলে সহজেই পৌঁছে দেওয়া যায় পরিবারের কাছে। ভয়াবহ এই ঝড়কে গুরুত্ব দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টও। মেডিকেল টিম, পাওয়ার রিস্টোরেশন টিম, জেনারেটর, পানি, খাবার সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সবাইকে অনুরোধ করব এই দুর্যোগকে গুরুত্ব দিতে। প্রচণ্ড মারাত্মক হতে চলেছে এর প্রভাব। ২ বছর আগের ঝড়ে ১৫০ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। এরই মধ্যে ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ। প্রতিবেশী জর্জিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৩,০০০-এর বেশি বাড়িঘর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দোনেৎস্কের আরও একটি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি ২৪ ঘন্টায় ট্যাঙ্ক, সাজোয়া যান, হোইৎজার ড্রোন সহ ইউক্রেনের বহু সামরিক যান ও অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কিয়েভের কমপক্ষে ১২টি অস্ত্রঘাঁটি। রুশ সেনাদের সাথে সরাসরি সংঘাতে নিহত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকজন সৈন্য। বিদ্যুৎ কেন্দ্র, শিল্প অবকাঠামো ও সামরিক বিমানবন্দর ধ্বংসেরও দাবি করেছে রাশিয়া। এদিকে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও। ইউক্রেনকে নতুনভাবে আরও $৮০০ কোটি সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই তথ্য জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের সামরিক সহায়তা প্যাকেজে থাকবে প্রিসিশন গাইডেড গ্লাইড বোমা, যা প্রায় ১৫০ কিলোমিটার দূরের টার্গেটও সফলভাবে আঘাত হানতে পারে। তবে এই বোমা দিয়ে ইউক্রেন রাশিয়ার ভেতর হামলা চালাতে পারবে কিনা এ বিষয়ে কোনো ঘোষণা দেবেন না বাইডেন, এমনটাই জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। সোমবার মার্কিন অর্থবছর শেষ হবে, এর আগেই $৫.৫ কোটি বরাদ্দ করা হবে ইউক্রেনের জন্য। পশ্চিমা দেশগুলোতে রুশ প্রেসিডেন্টের পরমাণু হামলার হুমকির পর আলোচনায় রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিন। ক্রেমলিন বলছে, পশ্চিমা শক্তিকে হুঁশিয়ারি দিতেই পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আক্রান্ত হলেই পাল্টা আঘাত করবে মস্কো। রাশিয়ার এ ধরনের হুমকি হুঁশিয়ারির পর সতর্ক অবস্থানে পশ্চিমা দেশগুলো। রুশ প্রেসিডেন্টের সতর্ক বার্তার পর নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আক্রান্ত হলেই পরমাণু হামলা করবে মস্কো। এর ফলে পরমাণু শক্তিধর দেশের সমর্থন নিয়ে পরমাণু শক্তিহীন দেশও যদি রাশিয়ায় হামলা চালায়, তাহলেও জবাব দেবে রাশিয়া। প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে পশ্চিমাদের আরো সাবধান হওয়া উচিত। ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না, অন্য যে কোনো উপায়ে সমর্থন দেওয়া দেশগুলোও আমাদের শত্রু হিসেবে বিবেচিত হবে। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ক্রুজ মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। তবে সেগুলো ব্যবহারের অনুমতি এখনও দেয়া হয়নি কিয়েভকে। এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেনকে সংযত রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত মস্কোর।
সারা পৃথিবী আমাদের পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে জানে। সীমান্ত আক্রান্ত হলে অবশ্যই সেগুলো ব্যবহারের চিন্তা করব আমরা। এদিকে রাশিয়ার নতুন সিদ্ধান্তকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জুয়া খেলছে। জাতিসংঘে সাধারণ অধিবেশন নিয়ে যখন সব রাষ্ট্রগুলো ব্যস্ত, তখন এই হুমকি এলো। তবে তার এসব অপচেষ্টা সফল হবে না। এই হুমকি অবশ্যই আমরা প্রত্যাখ্যান করছি। শত্রু রাষ্ট্রগুলোতে রাশিয়ার পরমাণু হামলার হুমকির ঘটনা নতুন নয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলোতে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে মস্কো। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। চীনের তৈরি সবশেষ মডেলের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অ্যাটাক সাবমেরিন ডুবে গেছে সাগরের নিচে। বৃহস্পতিবার এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওয়াশিংটনের দাবি, চলতি বছর শুরুর দিকে হয় এই ঘটনা। জানায়, সামরিক সক্ষমতার অহংকার করা বেইজিংয়ের জন্য ঘটনাটি অত্যন্ত লজ্জাকর। এদিকে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলছেন, মার্কিন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। অন্যদিকে বাইডেন প্রশাসন বলছে, প্ল্যানেট ল্যাবস নামক একটি স্যাটেলাইটের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে চীনা সাবমেরিন ডুবে যাওয়ার চিত্র। এখন পর্যন্ত বিশ্বের সবথেকে বড় নৌবহর রয়েছে চীনের দখলে। বহরে আছে প্রায় 400 অত্যাধুনিক সামরিক নৌযান। ডোনাল্ড ট্রাম্পের ওপর দুবার হত্যা চেষ্টা ঠেকাতে ব্যর্থ সিক্রেট সার্ভিস। এই ঘটনাকে ঐতিহাসিক ব্যর্থতা হিসেবে আখ্যা দিলেন রিপাবলিকান পার্টির এক সদস্য। বৃহস্পতিবার নিম্নকক্ষে অনুষ্ঠিত হয় দ্বিদলীয় শুনানি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশের আগে ঠিকঠাক যোগাযোগ করেনি সিক্রেট সার্ভিস। সমাবেশের প্রস্তুতিও ছিল ত্রুটি। দুবারই হামলার সময় ট্রাম্পের আশপাশের এলাকা ঠিকমতো সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তারা। গেল 13 জুলাই ট্রাম্পকে প্রথমবার হত্যা চেষ্টার আগ মুহূর্তে সন্দেহভাজন এক ব্যক্তির তথ্য দেওয়া হয় সিক্রেট সার্ভিসকে। তবে ব্যাপারটিকে গুরুত্বের সাথে নেয়নি তারা। সমাবেশে সিক্রেট সার্ভিসের সদস্যদের আগেই সন্দেহভাজনের উপর গুলি চালায় স্থানীয় পুলিশ। পরপর দুবার হত্যা চেষ্টার হাত থেকে বেঁচে ফেরা রীতিমতো অলৌকিক ঘটনা। ট্রাম্পের হত্যা চেষ্টা নিয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় ট্রাম্পের ওপর হওয়া হামলার জন্য পরোক্ষভাবে ডেমোক্রেটদেরই দোষারোপ করেন মেলানিয়া। পুরো বিশ্বে চলমান অস্থিরতার পেছনেও বাইডেন প্রশাসনের দুর্বল নেতৃত্বই দায়ী। দাবি সাবেক ফার্স্ট লেডির। বলেন, শিগগিরই এই অরাজকতা থামানো প্রয়োজন, আর তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে মার্কিনীদের। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে এখন পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।